রাজনৈতিক দলের শীর্ষ নেতারা চষে বেড়াচ্ছেন দেশের বিভিন্ন প্রান্ত, ছুটছেন এ জেলা থেকে ও জেলা, দেখাচ্ছেন আগামীর বাংলাদেশ গড়ার নানা স্বপ্ন। একই সাথে ভোটাররাও হিসেব কষছেন নিজেদের মতো করে। ভোটের নানা সমীকরণ আর সংসদীয় আসনের বিশ্লেষণ নিয়ে শুরু করছি সময় সংবাদের বিশেষ আয়োজন নির্বাচনের সময়। আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। নির্বাচনী প্রচারে অংশ নিতে চট্টগ্রামে তারেক রহমান। জনসভা কাল ধর্মকে ব্যবহার করে একটি দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপি নেতাদের। ভোটে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি জামায়াতের। প্রতিবেশী রাষ্ট্রের আধিপত্য কায়েমের চেষ্টা বরদাস্ত করা হবে না, কারো কাছে মাথা নত করবে না বাংলাদেশ। ছুটির দিনে প্রচারণায় সরগরম সারা দেশ। পাড়া মহল্লা অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারের মন জয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি, পাল্টাপাল্টি অভিযোগ। এবং খুলনা 4-এ বিএনপির সঙ্গে খেলাফত মজলিস, প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার আভাস। নেত্রকোনা 3-এ ধানের শীষের সামনে বিদ্রোহী, সক্রিয় জামাত ইসলামী আন্দোলন। নির্বাচনের সময় আমরা প্রতিদিনই চেষ্টা করে থাকি দেশের কয়েকটি আসন নিয়ে বিশ্লেষণ করার, ভোটারদের খবর জানান, পাশাপাশি যারা প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের তাদের বিশ্লেষণ করার এবং তাদের কি প্রতিশ্রুতি আছে ভোটারদের নিয়ে, আসন ভিত্তিক কী কী পরিকল্পনা রয়েছে সব কিছু জানানোর আপনাদের চেষ্টা করে থাকি। সাথে সাথে জানানোর চেষ্টা করে থাকি বিভিন্ন আসনে কি কি সমস্যা রয়েছে। আজও এর ব্যতিক্রম হবে না। তবে এই আলোচনার শুরুতে আমরা আজকের দিনের যে আলোচিত সংবাদগুলো রয়েছে সেই সংবাদের দিকে একটু লক্ষ্য করতে চাই, নজর দিতে চাই। আজকের আলোচিত সংবাদে যদি আমরা লক্ষ্য করছি যে নির্বাচনের সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন দুর্নীতি রোধ ও সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। আজকে গুলশানে একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে যে যারা রিল প্রস্তুত করেছেন সেই তাদের বিজয়ী যে অনুষ্ঠান ছিল কয়েকজনকে সাথে নিয়ে, সেখানে তিনি কথা বলেছেন যে দুর্নীতি রোধ এবং সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। আগামীর বাংলাদেশ যেন সুখী সমৃদ্ধ হয় সেই বিষয়ে তিনি আলোকপাত করেছেন। আমরা পরবর্তী খবর যদি দেখি তাহলে জামাতের আমির যে উত্তরবঙ্গ সফর করছে, নির্বাচনী সফর, সেই সফরে তিনি বলেছেন যে 5 বছর পর্যন্ত শিশু এবং ষাটোর্ধ্ব যারা নাগরিক রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিবে সরকার। অর্থাৎ জামাত ইসলামী যদি সরকার গঠন করতে পারে আগামীতে, তাহলে তারা বলছেন যে 5 বছর পর্যন্ত শিশু এবং যারা ষাটোর্ধ্ব বয়স্ক নাগরিক রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব সরকার দায়িত্ব নেবে। পাশাপাশি তিনি বলেছেন যে এই যে নির্বাচনে যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যদি তৈরি করার চেষ্টা করা হয় তাহলে সেটি রুখে দেওয়া হবে বলে তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন। পাশাপাশি বলেছেন যে বিদেশি যে রাষ্ট্রের যে চোখ রাঙানি, অর্থাৎ বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না সেই বিষয়ে কিন্তু বরদাস্ত করা হবে না বলেও কিন্তু তিনি হুঁশিয়ার উচ্চারণ করেছেন জামাতের আমির। তিনি ইতিমধ্যেই যে উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গ সফর করছেন। এর পরবর্তী যে সংবাদ আমাদের হাতে রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে ছুটির দিনে প্রচারণায় সরগরম প্রার্থীদের নানা প্রতিশ্রুতি। আজকে শনিবার সারা দেশের বিভিন্ন যে রাজনৈতিক দলের প্রার্থী রয়েছেন, স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, তারা কিন্তু অলি গলি একেবারে চষে বেড়াচ্ছেন, ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন। পাশাপাশি তারা নানা ধরনের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিও কিন্তু তারা দিচ্ছেন। তো আজকের এই ছিল আলোচিত সংবাদ। আমরা একটু যেতে চাই আমরা খুলনা বিভাগে, এবং খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগে যদি আমরা একটু প্রবেশ করি তাহলে আমরা খুলনা 4 অর্থাৎ খুলনা যে সংসদীয় আসন 4 রয়েছে 6টি আসনের মধ্যে এই 4 আসনে আমরা প্রবেশ করতে চাই। এবং আমরা লক্ষ্য করছি যে এখানে রূপসা, তেরোখাদা, দিঘলিয়া মিলিয়ে কিন্তু এই যে ইউনিয়ন রয়েছে এই উপজেলাগুলো নিয়ে কিন্তু খুলনা 4 আসন গঠিত হয়েছে। এবং এই যে খুলনা 4 আসন, এই খুলনা 4 আসনে আমরা লক্ষ্য করছি যে এখানে মোট যে ভোটার রয়েছেন 3,78,453 জন। এর মধ্যে যদি আমি ভাগ করে থাকি পুরুষ এবং নারী ভোটার, তাহলে আমরা লক্ষ্য করছি যে পুরুষ ভোটার রয়েছেন 1,88,526 জন, আর এর মধ্যে নারী ভোটার রয়েছেন 1,89,922 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটারও কিন্তু রয়েছেন খুলনা 4 আসনে 5 জন রয়েছেন। খুলনা 4 আসনের যদি আমরা প্রার্থী বিশ্লেষণ করি কারা কারা ভোট যুদ্ধে আসলে নেমেছেন, তাহলে আমরা লক্ষ্য করব যে খুলনা 4 আসনে আমরা লক্ষ্য করছি যে আজিজুল বারী হেলাল তিনি
বিএনপির কেন্দ্রীয় যে প্রচার সম্পাদক তথ্য সম্পাদক সেখানে তিনি রয়েছেন এবং ধানের শীষ প্রতীকে তিনি লড়বেন। আজিজুল বারী হেলাল, জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা 4-এর যিনি বিএনপির টিকিট পেয়েছেন অর্থাৎ মনোনীত প্রার্থী রয়েছেন, ধানের শীষ প্রতীকে তিনি লড়বেন। এরপরে আমরা লক্ষ্য করছি দেয়ালঘড়ি প্রার্থী SM সাখাওয়াত হোসেন এবং ইউনুস আহমেদ শেখ তিনি রয়েছেন হাত পাকার প্রার্থী। অর্থাৎ এই যে SM সাখাওয়াত হোসেন যিনি দেয়ালঘড়ির প্রতীক নিয়ে লড়বেন, তিনি কিন্তু যে 10 দলীয় যে সমঝোতার জোট রয়েছে জামাত ইসলামী সহ অন্যান্য যে দলগুলো রয়েছে তার কিন্তু প্রার্থী রয়েছেন SM সাখাওয়াত হোসেন। এবং আপনারা জানেন যে এই 11 দল ছিল এবং 11 দল থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সেখানে তিনি রয়েছেন হাত পাকা প্রার্থী ইউনুস আহমেদ। তারা বেশ কিছু আসনে একক যে নির্বাচন সেই একক নির্বাচনের কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে। আমরা খুলনা 4 আসনে আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই। আমরা দেখতে চাই সেখানকার প্রার্থীদের কি পরিস্থিতি এবং সেখানকার ভোটারদের কি অবস্থা। তানজিম, আপনি আমাদের জানাবেন, খুলনা 4 আসনে আমাদের সহকর্মী তানজিম রয়েছেন। তানজিম, ভোটাররা কি ভাবছেন এবং খুলনা 4 আসনে সেই আসনে কি কি সমস্যা রয়েছে এবং কি পরিকল্পনা নিয়ে প্রার্থীরা আসলে মাঠঘাট চষে বেড়াচ্ছেন? সময় যত গড়াচ্ছে খুলনার বিভিন্ন আসনে কিন্তু প্রার্থীদের পদচারণা বাড়তে শুরু করেছে, অর্থাৎ প্রচারণা তারা চালিয়ে যারা ভোটার রয়েছেন তাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। এর ব্যতিক্রম নয় 4.25 লাখ ভোটারের খুলনা 4 আসন রূপসা তেরোখাদা দিঘুলিয়া উপজেলা নিয়ে গঠিত এই আসনে এখন পর্যন্ত 4 জন প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল হেভিওয়েট প্রার্থী হিসেবে এখানে রয়েছেন। দক্ষিণাঞ্চলের এই দিকের এলাকার রাজনীতিতে তিনি বেশ প্রভাব বিস্তার করে রেখেছেন। একই সাথে এখানে আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন দলটির কেন্দ্রীয় মহাসচিব, এবং অপরদিকে ইউনুস আহমেদ রয়েছেন, এবং অপরদিকে 10 দলীয় জোটের যে প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির SM সাখাওয়াত হোসেন তিনি আসলে জোটের প্রার্থী হিসেবে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো সবকিছু মিলিয়ে আসলে বলতে হবে প্রার্থীরা ইতিমধ্যেই প্রচারণা শুরু করেছেন, তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই নদী বিধৌত এই যে আসনটি অর্থাৎ এই যে উপজেলাগুলো সেইগুলোর সাথে আসলে খুলনা শহরের সাথে যোগাযোগের উপায় নদীপথ, এবং সেই কারণে কিন্তু দীর্ঘ সময় স্বাধীনতার এত বছর পার পরেও কিন্তু এই উপজেলাগুলো আসলে উন্নয়নের ছোঁয়া ততটা পায়নি বলে যারা এখানের ভোটাররা রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন তারা দাবি করেছেন। তারা বলছেন যে আসলে প্রতিশ্রুতির ফুলঝুরি তারা অনেক শুনেছেন, সেই প্রতিশ্রুতির ফুলঝুরি তারা আর বিশ্বাস করতে চান না। তারা এমন প্রার্থী আসলে তারা খুঁজে নিতে চান যিনি কথার সাথে কাজের মিল রাখবেন এবং তাদের দীর্ঘদিনের অবকাঠামোগত জায়গা থেকে শুরু যোগাযোগ ব্যবস্থার যে দুর্দশা রয়েছে সেটি লাঘবে কাজ করবেন। তো খুলনা 4 আসনের খবর এবং প্রচারণার খবর আমার কাছেই ছিল সর্বশেষ। তানজিম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তানজিম আহমেদ যুক্ত হয়েছিলেন খুলনা 4 আসন থেকে। বিরতির আগে আমরা কথা বলছিলাম খুলনার 4 আসন নিয়ে, অর্থাৎ খুলনা বিভাগে ছিলাম। আমরা একটু ময়মনসিংহ বিভাগে যেতে চাই। ময়মনসিংহ বিভাগে যদি আমরা যাই, আমরা লক্ষ্য করছি যে ময়মনসিংহ বিভাগের যে যদি আমরা প্রবেশ করি ময়মনসিংহ বিভাগে, তাহলে আমরা লক্ষ্য করব যে ময়মনসিংহ বিভাগে যে নেত্রকোনা রয়েছে, নেত্রকোনা 3 আসনে আমরা একটু প্রবেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে নেত্রকোনা যে 3 আসনটি আটপাড়া উপজেলা এবং কেন্দ্রীয় উপজেলা, এই দুটো উপজেলা নিয়ে কিন্তু যেই নেত্রকোনা 3 আসনে এই 3 আসনটি গঠিত রয়েছে। এখানে মোট ভোটার রয়েছেন 4,20,686 জন। এর মধ্যে যদি ভাগ করে থাকি পুরুষ এবং নারী ভোটার, তাহলে লক্ষ্য করব যে পুরুষ ভোটার রয়েছেন 2,14,883 জন এবং নারী ভোটার রয়েছেন 2,05,794 জন। এর মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 9 জন। কেন্দ্র রয়েছে, ভোটকক্ষ রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে যে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি তারা কিন্তু ইতিমধ্যে সারছেন। আমরা এই যে নেত্রকোনা 3 আসনে সেই 3 আসনের প্রার্থী পরিচিতি আপনাদের কাছে করিয়ে দিতে চাই, অর্থাৎ যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 12 তারিখে যারা যুদ্ধে অংশ নেবেন, ভোট যুদ্ধে অংশ নেবেন। এখানে আমরা লক্ষ্য করছি যে ধানের শীষে যে প্রার্থী রয়েছেন ডক্টর রফিকুল ইসলাম হেলালি, তিনি বিএনপি মনোনীত প্রার্থী, এবং আমরা এখানে লক্ষ্য করছি যে বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী রয়েছেন যিনি দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে লড়বেন, মোহাম্মদ খায়রুল কবির নিয়োগী। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রয়েছেন হাতপাখার প্রার্থী, তিনি জাকির হোসাইন সুলতান রয়েছেন। এছাড়াও আমরা জাতীয় পার্টির প্রার্থী রয়েছে মোহাম্মদ আবুল হোসেন তালুকদার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ শামসুদ্দোহা, এছাড়া জাকির হোসাইন সুলতান রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটি ইতিমধ্যে বলেছি, এবং মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে এই আসনে লড়বেন। আমরা একটু সরাসরি যুক্ত হতে চাই নেত্রকোনা 3 আসনে। 3 আসনে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী আলপনা বেগম।
আলপনা, আপনি একটু আমাদেরকে বলবেন যে এই যে নেত্রকোনা ৩ আসনে কি কি সমস্যা রয়েছে, প্রার্থীরা এই সমস্যা ধরে কি ধরনের সমাধানের আশ্বাস তারা দিচ্ছেন ভোটারদের, ভোটাররা একবার কি ভাবছেন? হ্যাঁ, ভোটাররা এই ৩ আসনের যেটি ভাবছেন যে এই নেত্রকোনার ৩ আসনের যে কেন্দ্র উপজেলা, এটি আসলে সাহিত্য সংস্কৃতিতে একটি সমৃদ্ধশালী উপজেলা এবং আটপাড়াও একই অবস্থা। তো এখানকার যে উন্নয়ন এই পর্যন্ত সেই উন্নয়ন এখনো মানে তেমন ভাবে হয়নি। যেমন কেন্দ্র থেকে যদি রোগীদেরকে পাঠাতে হয়, ময়মনসিংহে পাঠাতে হয় অথবা কিশোরগঞ্জে পাঠাতে হয়। তো এখানকার যে রাস্তাঘাট এবং এই যে স্বাস্থ্য, শিক্ষা সকল কিছুতে এই সাহিত্য সংস্কৃতিতে এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও যে এই এলাকাটি এখনো মানুষের সেইভাবে উন্নয়নের ছোঁয়া লাগেনি। তো ভোটাররা এবার হিসেব করছেন যে যেই যিনি আসলে জনগণের সাথে থাকবেন এবং জনগণের সেই কাঙ্ক্ষিত আশা পূরণ করবেন, তাকেই দিবেন। তবে এখানে যে ব্যাপারটি হয়েছে যে বিএনপির মধ্যে বিএনপি এবং যে বিদ্রোহী প্রার্থী রয়েছেন যিনি বহিষ্কার হয়েছেন স্বতন্ত্র, তাদের মধ্যেই আসলে লড়াইটা হচ্ছে এবং এই লড়াইটা একটা বিপদমান পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে সেই নির্বাচনের শুরু থেকেই, সেটি মার্কা দেওয়ার পরে আরো ঘনীভূত হয়েছে এবং নির্বাচন চলাকালীন সময়ে দেখা গেছে যে প্রচারণায় একজন প্রার্থী আরেকজনের সম্পর্কে দোষারোপ করছেন এবং হামলা হচ্ছে, কারো চেয়ার ভাঙা হচ্ছে, কারো অফিস ভাঙা হচ্ছে, এই ধরনের বলছেন। আবার যে প্রার্থী স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী রয়েছেন তিনি বলছেন যে বিভিন্ন সময় তাকে হামলা করা হয়। আবার যে ধানের শীষ রয়েছেন তিনি বলছেন যে একই জায়গায় যখন পূর্ব নির্ধারিত থাকে সেখানে তারা গিয়ে ঝামেলা সৃষ্টি করেন। তো নেত্রকোনা জেলার যে এই ৩ আসন, এখান থেকে ছিল ভোটের এই ছিল আমার কাছে সর্বশেষ। আলপনা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এর আগে আমরা খুলনা বিভাগে ছিলাম, খুলনার ৪ আসন দেখিয়েছিলাম, এরপর ময়মনসিংহ বিভাগে ছিলাম, নেত্রকোনা দেখিয়েছিলাম। আমরা একটু দেশের মধ্যভাগ অর্থাৎ ঢাকা বিভাগে আসতে চাই এবং ঢাকা বিভাগে আমরা যদি লক্ষ্য করি তাহলে ঢাকা বিভাগের আমরা রাজবাড়িতে আসতে চাই। রাজবাড়িতে আমরা যদি যাই তাহলে রাজবাড়ির ২টি আসন আমরা লক্ষ্য করছি, রাজবাড়ি ১ এবং ২, এবং রাজবাড়ি ২ আসনে যদি আমরা আজকে একটু বিশ্লেষণ করতে চাই, দেখতে পাচ্ছি যে রাজবাড়ি আসনটি পাংশা উপজেলা, কালোখালী উপজেলা এবং বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত। এই যে রাজবাড়ি ২ আসন, রাজবাড়িতে ২টি আসন রয়েছে এবং রাজবাড়ি ২ আসনের মোট ভোটার রয়েছেন এখানে ৫,৫৯,৬৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ২,৮৫,৫৪৪ জন, নারী ভোটার রয়েছেন ২,৭৪,১৪৬ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার কিন্তু রয়েছে বরাবরের মধ্যে এখানে ৬ জন। এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৮টি এবং ইতিমধ্যেই ভোট কেন্দ্র, ভোট কক্ষ এবং সব মিলিয়ে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি ইতিমধ্যে নির্বাচন কমিশনে কিন্তু সেরে ফেলেছেন। আমরা রাজবাড়ি ২ আসনে, যেটি পাংশা উপজেলা, কালুখালী এবং বালিয়াকান্দি উপজেলা নিয়ে গঠিত, এবং এই যে ২ আসনে, এই ২ আসনে প্রার্থী কারা কারা রয়েছেন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমরা এখানে লক্ষ্য করছি যে ধানের শীষের যে প্রার্থী রয়েছেন মোহাম্মদ হারুনার রশিদ, এরপরে আমরা শাপলাকলি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে প্রার্থী রয়েছেন জামিল হিজাজি। আপনারা জানেন যে জামাত ইসলাম সহ যে ১০ দলের যে সমঝোতার জোট রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই নির্বাচনে এই আসনে জামাত প্রার্থী দেয়নি, অর্থাৎ তারা এটিকে শাপলাকলির যে প্রার্থী রয়েছেন অর্থাৎ এনসিপির প্রার্থীর কাছে ছেড়ে দিয়েছেন এই আসন। সেখানে আমরা লক্ষ্য করছি শাপলাকলির প্রার্থী, যিনি শাপলাকলি প্রতীক নিয়ে লড়বেন, জামিল হিজাজি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশ, একইভাবে ইসলামী আন্দোলন কিন্তু এই সমঝোতার যে জোট রয়েছে জামাত ইসলামী, সেখানে তারা ছিলেন, এবং ইসলামী আন্দোলনের যে হাত পাখার প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, তিনি এককভাবেই তারা যে নির্বাচন যেহেতু করছেন সেক্ষেত্রে তারা তাদের প্রতীক নিয়ে পৃথকভাবে এই যে রাজবাড়ি যে ২ আসন রয়েছে সেই ২ আসনে তারা লড়বেন। আমরা সরাসরি যুক্ত হতে চাই, রাজবাড়ি ২ আসনে যেতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান। আশিকুর রহমান, আপনি আমাদের জানাবেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ি ২ আসনে কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যাকে কেন্দ্র করে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, পাশাপাশি সেখানকার যারা ভোটার রয়েছেন সম্মানিত, সেই ভোটাররা কি ভাবছেন? তামিম, আপনি যেটি বলছেন, গত ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর থেকেই ২২ জানুয়ারি থেকে
প্রার্থীরা তাদের যে নির্বাচনী প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছেন এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন যার যার মতো করে এই আসনের 9 জন প্রার্থী। ভোটাররা তাদের প্রত্যাশা এই আসনে অনেক বেশি, কারণ পদ্মা নদীর কোল ঘেঁষে এই রাজবাড়ী 2 আসনের পাংশা এবং কালুখালী উপজেলা, এখানে নদী ভাঙন একটি বড় সমস্যা। এই নদী ভাঙন রোধ, এই প্রত্যাশাটি হচ্ছে একটি বড় প্রত্যাশা এই আসনের ভোটারদের। এছাড়া এখানে কালুখালী উপজেলায় পেঁয়াজের আবাদ হয় অনেক বড় ধরনের, আপনারা হয়তো জানেন। পেঁয়াজ উৎপাদনে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে 3য় অবস্থানে রয়েছে। সারা দেশের উৎপাদিত পেঁয়াজের 14 ভাগ উৎপাদন হয় রাজবাড়ী জেলা, এর মধ্যে অন্যতম কালুখালী উপজেলা এবং পাংশা উপজেলায় পেঁয়াজের আবাদ হয়। ভোটারদের প্রত্যাশা আছে জেলায় একটি উন্নত মানের পেঁয়াজ সংরক্ষণাগার যাতে করা হয়, সেই প্রত্যাশা ভোটাররা এখানে করছেন। এছাড়া রাজবাড়ী জেলা পাটের উৎপাদনেও অনেক সারা দেশের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে। একটি পাট ভিত্তিক শিল্প পার্ক গড়ে তোলার দাবি এখানকার ভোটারদের মধ্যে। এছাড়া এই পাংশা এবং কালুখালী উপজেলায়, বালিয়াকান্দি উপজেলায়, এই 3 উপজেলা মিলিয়ে ভালো কোনো হাসপাতাল নেই। এখানে যারা রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তাদেরকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয় এবং সদর হাসপাতাল থেকে পরবর্তীতে তাদেরকে পাঠানো হয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখানকার যারা ভোটাররা আছেন, ভোটারদের দাবি এখানে এই 2 আসনকে ঘিরে যাতে একটি উন্নত মানের হাসপাতাল করা হয়, এই দাবিটি ভোটাররা করছেন বা এই প্রত্যাশা এখানকার ভোটাররা করছেন। তো প্রার্থীরাও তাদের মতো করেই তাদের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন দেখা যাক 12 তারিখের নির্বাচনে এখানকার ভোটাররা কাকে বিজয়ী করেন। এই ছিল আমার কাছে রাজবাড়ী 2 আসনের নির্বাচনী হালচালের সবশেষ খবর। সহকর্মী আশিকুর রহমান যুক্ত হয়ে আমাদের তথ্য দিচ্ছিলেন রাজবাড়ী 2 আসন থেকে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য জেলা প্রশাসন ও পুলিশ বিভাগে প্রস্তুত আছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান তিনি। জন্য উপযোগী পরিবেশ কতটুকু আছে এটা জানার জন্য আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব আছে, আমাদের জেলা জাজ সাহেব আছে, ওনাদের সাথে কথা বললাম। তো ওনারা আশাবাদী, মানুষের মনে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। যদি কারো কোনো ভীতি থাকে সেটা দূর করার ওনারা সর্বাত্মক চেষ্টা করবে। প্রায় 17-18 বছর পর এটা নির্বাচনের আমরা প্রক্রিয়া করেছি, এটা অবাধ এবং সুষ্ঠুভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের কাছে সাধারণ ভোটারদের তৈরি হচ্ছে নানা প্রত্যাশা। পাড়া মহল্লা সহ বিভিন্ন স্থানের চায়ের দোকানে সাধারণ মানুষ মেতে উঠছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আলোচনা সমালোচনায়। প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, উন্নয়ন বঞ্চিত নাটোরবাসী চাইছেন নির্বাচিত জনপ্রতিনিধিদের হাত ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন। চায়ের আড্ডায় ভোটারদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন সহকর্মী আল মামুন। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ মানুষের ভাবনা এবং তাদের চিন্তা ভাবনা জানতে এসেছি আমরা নাটোর সদর আসন, যেটি নাটোর 2 আসন, নলডাঙ্গা উপজেলার মদনহাট বাজারে রয়েছি। সেই মদনহাট বাজারে একটি চায়ের দোকানে, এই চায়ের দোকানের মানুষ তারা কি ভাবছে, কি পরিস্থিতি, সেটি আমরা জানবো। শিক্ষা, স্বাস্থ্য, এসব উন্নতি যারা করবে তাকে আমরা ভোট দেবো, যে দলই হোক। দক্ষ ব্যক্তি চাই যার দূরদর্শিতার দ্বারা এই শিল্প কারখানা এবং ইন্ডাস্ট্রি উন্নয়ন হবে। বেকার এদের চাকরির যাতে দিতে পারে, মানুষ চাই যাতে রাস্তাঘাট যাতে করে দেয়। ভালো চিকিৎসা নাই, রাজশাহী দৌড়াইতে হয়, হাসপাতাল ডাক্তারখানার ব্যবস্থা করে দেয়। ভালো স্কুল নাই, কলেজ নাই। যেই আসুক ভোটে সেই ব্যক্তি আমারে এটা করে দিলে এই প্রত্যাশা জয়যুক্ত করব, যে আমাদের সকল বিষয় দেখশন করে, যে মানুষটা পুরো নাটোর সদরকে, নাটোর জেলাকে যেন উন্নত একটা নাটোর হিসেবে গড়ে তুলতে পারে। পর্যটন কেন্দ্র, বড় একটা শিল্প কারখানা প্রতিষ্ঠিত হোক। বিশ্ববিদ্যালয় নেই, ভালো মেডিকেল কলেজ নাই। নাটোরকে যে উন্নয়ন করবে গোটা বাংলাদেশের কাছে, এমনকি গোটা বিশ্বের কাছে যেন আমরা পরিচিত হতে পারি, সেরকম একটা প্রার্থী আমরা চাই। এই ছিল নির্বাচনের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জিন্নাত আরা জশোয়া।